চ্যাম্পিয়ন্স লিগে রিয়েল মাদ্রিদটা কি রয়্যাল মাদ্রিদ বলাটা ভুল হবে? মোটেই না। রিয়েল মাদ্রিদ শুধু রয়্যাল মাদ্রিদ না, তাদেরকে যদি কিং অফ ইউরোপও বলা হয় সেটা বললেও মনে হয় ভুল হবে। চ্যাম্পিয়ন্স লিগে তারা যে পারফরমেন্সটা দিছে, একটা আউটস্ট্যান্ডিং ডিফেন্সিভ মাস্টার ক্লাস পারফরমেন্স দিছে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চাচা ভাতিজা ফুটবল টক। দিস ইজ শামনুন মাই ভাতিজা। তো আমার ভাতিজার মন একটু খারাপ, সেই খারাপ কারণটা হচ্ছে বার্সেলোনা হেরে গেছে, বার্সেলোনা সাপোর্টার। সো ফার্স্ট অফ অল আমরা রিয়েল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির যেই চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগটা আছে সেটা নিয়ে কথা বলবো। শামনুন, ম্যাচটা তো দেখছো তাই না? হ্যাঁ। আমি তোমার কাছে জানতে চাই রিয়েল মাদ্রিদের মানে পারফরমেন্স এবং ম্যানচেস্টার সিটির পারফরমেন্স ওভারঅল তুমি কেমন দেখলা, এবং রিয়েল মাদ্রিদ নিয়ে অবশ্যই তোমাকে কিছু বলতে হবে, যে তাদের ডিফেন্সিভ যে মাস্টার ক্লাসটা আছে সেটা নিয়ে বলবা। তো সবাইকে আসসালামু আলাইকুম। সো আমরা অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, আবার ঈদের পর সবাই ঘুরতেছিল কাটতেছিল, সো আমাদেরও দেরি হয়ে গেছে। সো এটা আমাদের অনেকদিন পর একটা নতুন ভিডিও, আপনাদের সবাইকে স্বাগতম। চাচ্ছু যে আমাকে প্রশ্নটা করলো রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটিকে নিয়ে, তো আমি বলবো রিয়াল মাদ্রিদের কাছ থেকে আমি আসলে এই পারফরমেন্স আশা করি নাই। আমি যতটুকু ভাবতেছিলাম যে রিয়াল মাদ্রিদ হয়তো হেরে যাবে, বা আগের সিজন যেরকম ডমিনেট হয়েছে এবার ওরা ডমিনেট হয়ে হেরে যাবে, বাট রিয়াল মাদ্রিদ যে ডিফেন্সিভ যে আহ, তাদের যে ডিফেন্সিভ অ্যাবিলিটি দেখিয়েছে, এরপর তাদের যে পেশেন্স, তাদের যে আহ, ধৈর্যশীলতা এটা দেখিয়েছে, এটা আসলে একদমই এক কথায় অসাধারণ। হ্যাঁ, আমি এখানে একদম একজনকে নিয়ে স্পেশালি বলতে চাই, সেটা হলো রুডিগার। হ্যাঁ, সো রুডিগার টেনে না বললেই নয়। আমার যতটুকু মনে হয় রিয়াল মাদ্রিদ যদি রুডিগার না থাকতো, আই থিঙ্ক সিটি কমপক্ষে হলে 2টা গোল দিয়ে দিত। কারণ একে তো সে আগের লেগে হল্যান্ড আটকিয়ে রেখেছে, আর এই লিগেও হল্যান্ড আটকিয়ে রেখেছে। হল্যান্ডের কথা নাই বলি, আরও যে প্লেয়ার ছিল, যেমন বার্নার্ডো সিলভার অনেক শট আটকিয়েছে, তারপর তাদের ড্রিবেল আটকিয়েছে, তাদেরকে ডুয়েল জিততে দেয় নাই, এরকম অনেক সিচুয়েশনে রুডিগার অনেক হেল্প করেছে। তো এই রিয়াল মাদ্রিদকে নিয়ে আর কিছু বলারই নেই। মানে এই সিচুয়েশনে রিয়াল মাদ্রিদ ছাড়া কোনো দল থাকলে শিওর হেরে যেত। আর সিটিকে যদি বলি, রদ্রি একটা কথা বলেছে, আমরা সবাই দেখেছি যে রদ্রি বলেছে যে সারা ম্যাচে রদ্রি একটা দলই দেখেছে খেলতে। আমাদেরও তাই মনে হয়, একটা দলই খেলতে দেখেছে, কিন্তু যে মেন্টালি যে খেলাটা, আমার সেটা মনে হয় সেই জায়গায় রিয়াল মাদ্রিদ দেখেছে। কি যাচ্ছে তোমার? হ্যাঁ। সো এই জায়গায় এখন আমার চাচ্ছি তোমার সাথে একটা প্রশ্ন, যে তোমার কি মনে হয় যে সিটি কি চাইলে এর থেকে ভালো করতে পারতো কি পারতো না? মানে সিটির কাছ থেকে আমরা কি আরো ভালো কিছু এক্সপেকশন করতে পারি? আচ্ছা, শামনুন, এটা একটা মজার কোয়েশ্চেন। দেখো, সিটি এর থেকে ভালো আর কিছু করতে পারতো না আমার মনে হয়। 120 মিনিট তারা যেভাবে ডমিনেট করে খেলছে, ঠিক আছে, 68% তাদের কাছে বল পজিশন ছিল, 33 তাদের টার্গেট ছিল, মানে শট ছিল। পক্ষান্তরে রিয়াল মাদ্রিদের ছিল মাত্র 8টি বা 9টি। ঠিক আছে, মানে সিটির 120 মিনিট ছিল অনলি সিটি অ্যান্ড সিটি, শুধু রিয়াল মাদ্রিদের ওই গোলটা ছাড়া, রদ্রিগো যে গোলটা দিছি বা ভিনি যে অ্যাসিস্টটা করছে, ওই মোমেন্টটা ছাড়া রিয়াল মাদ্রিদের আসলে বলার কিছুই নাই। বাট এই যে একটা তারা ডিফেন্সিভ মাস্টার ক্লাস, মানে এইটা এই রিয়াল মাদ্রিদের এই ম্যাচটা নিয়ে আমি মনে করি একটা বই লেখা উচিত ডিফেন্সিভ, মানে এই পারফরমেন্সটা নিয়ে, যে এইটা কিভাবে তারা কেমনে কি করলো 120 মিনিট, তাদের মেন্টাল রেজিস্ট্যান্স কিভাবে তারা ধরে রাখছে, তারা কিভাবে এই মানে ম্যানচেস্টার সিটির প্রবল অ্যাটাক তারা একের পর এক কিভাবে মানে করছে, প্রতিরোধ করছে। আমি তোমাকে একটা ম্যাচের কথা বলি, 2009-10 সিজনে বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলান একটা ম্যাচ হয়েছিল। ওইখানে ইন্টার মিলান যদিও ফার্স্ট লেগটা 3-1 জিতছিল, বাট সেকেন্ড লেগে যায় তারা বার্সেলোনার কাছে 1 গোল কনসিড করছে, বাট তারাও এরকম একটা ডিফেন্সিভ মানে পারফরমেন্স দিছিল মরিনোর আন্ডারে। হ্যাঁ, কিন্তু ওইটার থেকেও ভালো আমি মনে করি যে রিয়াল মাদ্রিদের পারফরমেন্সটা। কারণ কি, রিয়াল মাদ্রিদ ফার্স্ট থেকে কিন্তু 3-3 গোলে ড্র করছিল, কিন্তু এখানে এসে কিন্তু তারা মানে আপার হ্যান্ডে ছিল ম্যানচেস্টার সিটি, যে তারা সান্তিয়াগো বার্নাবুতে ড্র করছে, স্বাভাবিকভাবেই তারা অনেক বেশি চিল্ড আপ ছিল ম্যানচেস্টার সিটি টিমটা। কিন্তু রিয়াল মাদ্রিদ যে রেজিলিয়েন্স দেখাইছে, যে রেজিস্ট্যান্স দেখাইছে, ডিফেন্সিভ মাস্টার ক্লাস, এটা আমি তো বললাম যে এটাতে যদি একটা বইও লেখা যায় তাদেরকে নিয়ে, এই ডিফেন্সিভ লেখা উচিত, স্পেশালি রুডিগার। ঠিক আছে, বাস সেকেন্ড হাফে বা এক্সট্রা টাইমে মনে হয় মানে এটার মিলিটাও নাম ছিল কারভাহাল ইঞ্জুরিতে, বা কারভাহাল, ঠিক আছে, যেভাবে ডোকু বা গ্রিলিশকে যেভাবে করছে, ঠিক আছে। তো এই যে তাদের এই পারফরমেন্স, এটা ছিল একটা ডিফেন্সিভ মাস্টার ক্লাস পারফরমেন্স। এখানে কিন্তু অ্যাটাক কোনো মানে আর কি রিয়াল মাদ্রিদের ছিল না, ঠিক আছে, বাট তারা যে ডিফেন্সিভ একটাই দেখাইছে, রেজিস্ট্যান্স দেখাইছে, এটা ছিল দেখার মতো, এবং এটা একমাত্র রিয়াল মাদ্রিদ দ্বারাই সম্ভব। ঠিক আছে, এখন আমি যদি ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কথা বলি চাচ্ছু, আমি কয়েকটা প্লেয়ারের নাম আমি তোমাকে বলবো, তুমি তাদের নিয়ে কিছু কথা বলবা, ঠিক আছে। স্পেশালি হাল্যান্ড প্রথমেই,
ঠিক আছে, ডি ব্রয়না, ঠিক আছে, লুনিন, হ্যাঁ, কাইল ওয়াকার, ঠিক আছে, কাইল ওয়াকার ভার্সেস ভিনি, এটা না একটা কথা বলবো, ঠিক আছে। এবং পেনাল্টি শুট আউটটায় এখানে আসলে রড্রির উপস্থিতিটা, মানে রড্রি কি পেনাল্টি টেক নিতে পারতো কিনা, বা কাইল ওয়াকার, ঠিক আছে, এবং বার্নার্ডো সিলভার পেনাল্টি, মানে এই সব বিষয় নিয়ে এবং এই কয়েকটা প্লেয়ার নিয়ে তুমি একটু ডিসকাস করবে। তো ফার্স্টই আমি কথা বলবো হাল্যান্ডকে নিয়ে। তো এখন হাল্যান্ডের গিয়ে আসলে যে কাজটা কি, এটা মানে আমরা বুঝতেই পারতেছি না, মানে মানে ওকে আমরা কি দ্বারা মানে ডিফাইন করতে পারি। ও তো হ্যাঁ, সে অবভিয়াসলি একজন ওয়ার্ল্ড ক্লাস ফিনিশার, বাট একটা স্ট্রাইকারের 10টা কাজ থাকে, হ্যাঁ, সে এর ভিতরে যদি একটা করে তাহলে তো হবে না, আর বাকি 9টা ওইটা কে করবে? সাপোজ আমি যদি বলি হল্যান্ডকে অনেকজনে এদিক দিয়ে ডিফেন্ড করতে চাইছে যে না, হল্যান্ড তো দুইজন ডিফেন্ডারকে সে আটকে রেখেছে বা দুইজন ডিফেন্ডারকে ডিস্ট্রাক্ট করে রেখেছে, তো এদিক দিয়ে অন্য প্লেয়ারদের সুযোগ। কিন্তু এই আচ্ছা বুঝলাম হলেন, কিন্তু এই একটা কাজ যেহেতু তার হবে না, তার ফিনিশিং আছে, তার কানেকশন আছে টিমের সাথে একটা, সে মূলত ডি ব্রুইনে ছাড়া কানেক্টই করতে পারে না টিমের সাথে, হ্যাঁ। সো এগুলো এখন হল্যান্ড কিনে আমার এরকম কিছু বলার নেই। হল্যান্ড এখন তরুণ তরুণ প্লেয়ারই এক হিসাবে, সো আগে দেখা যায় কি হোক। এরপরে আমি যদি নিয়ে আসি লুনেনকে নিয়ে, আমার মনে হয় রিয়াল মাদ্রিদ যদি আমি রুডিগারকে নিয়ে বললাম, লুনেন হলো, আমি যদি একটা পার্সেন্টেজ ধরি, যদি আমি ধরি যে 100% ডিফেন্স করছে রিয়াল মাদ্রিদ, হ্যাঁ, এর ভিতরে রুডিগার্টের আমি যদি প্রশংসা করি 30%, এর ভিতরে নুনের থাকবে 50%, আমার যতটুকু মনে হয়। কারণ উনি যেভাবে সেভ দিয়েছেন, যেভাবে পেশেন্স দেখিয়েছেন, কারণ অনেক মানুষ তার উপরে ভরসা করতে পারছিল না, কারণ কর্তোয়া নেই, কর্তোয়া তাদের মেন গোলকিপার, হ্যাঁ, কর্তোয়া অনুপস্থিতিতে যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা জিতেছে, এইটাও একটি বড় ফিট রিয়াল মাদ্রিদের জন্য। এবং আরেকটা প্লেয়ার যে তুমি বলা ডি ব্রুইনের কথা, এখন আসি। সো ডি ব্রুইনে কিন্তু ফার্স্ট হাফে ওরকম যে আহামরি আমরা ডি ব্রুইনের কাছে যেটা আশা করি ওইটা কিন্তু মানে আমরা পাইনি ওইভাবে, দেখতে পারিনি ওইভাবে। তো ডি ব্রুইনা যে লাস্টে যেটা লিডারশিপ দেখিয়েছেন, আমাদের মনে হয় তিনি গোল করেছেন, তিনি হ্যাঁ, তুমি যে গোল করেছেন, তিনি কামব্যাক করিয়েছেন, হ্যাঁ, তার একটা অবশ্যই একটা শট মিস হয়েছে, আমার যতটুকু মনে হয় ওই শটটা যদি তিনি দিয়ে দিতেন, আর সিটির আর যাওয়া লাগতো না, সিটি যদি জিতে যেত। বাট তিনি ওই শটটা, এখন এটা ফুটবল খেলা, এখানে লাক ফেভার করে, অনেক কিছু আছে, তো ফুটবল ইজ ফুটবল, এখানে যা কিছু হইতে পারে। তো এই জায়গায় একটু এখানে ফল্ট কি, এখানে কোনো ফল্ট নেই, এটা হয়ে গেছে। তো এটা, এবং আরেকটা প্লেয়ার যেটা কাইল ওয়াকার। কাইল ওয়ার্কার নিয়ে, তো কাইল ওয়ার্কার আমার মনে হয় যে ভিনিকে যেবার যে দুইবার আটকিয়েছেন কাইল ওয়ার্কার, এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ করেছেন কাইল ওয়ার্কার। আমরা কিন্তু আগের ম্যাচে দেখেছি কাইল ওয়ার্কার ছিল না, তো কি হয়েছিল, ভিনি ডিবক্সে চলে যেতেছিল, হ্যাঁ, রড্রিগো, ভিনি হ্যাঁ, দুইজন। দুইজনই চলে যেতেছিল, তাদের আটকানোর মতো কেউ ছিল না, তাদের পেসকে কেউ ধরতে পারতেছিল না। কিন্তু কাইল ওয়ার্কার থাকাতে, কাইল ওয়ার্কার এক্সপিরিয়েন্স, একে তো এক্সপিরিয়েন্স, এবং সে খুব ভালো একজন বলা যায় ডিফেন্ডার, এবং ফুল ব্যাক বলা যায় তাকে। সে তার পেসও খুব ভালো, মানে তার পেস আমার মনে হয় কি বিনি পরে এমবাপ্পে তাদের সাথে ম্যাচ করে, তার পেসটা, হ্যাঁ, মানে এদের মতো প্লেয়ারের জন্য কাইল ওয়ার্কারেরই মতো ডিফেন্ডার দরকার। সো লাস্টে যে যে মাদ্রিদ আই থিঙ্ক কামব্যাক করেও ফেলাইতে পারতো যদি লাস্টে ওই যে বিনিকে না আটকাইতো ওই জায়গাটা, বিনি তো বল নিয়ে ঢুকে গেছিল। সো কাইল ওয়ার্কার নিয়েও আমার, কাইল ওয়ার্কার আমি অ্যাপ্রিসিয়েশন দিতে চাই। এবং চাচ্ছু এখন আমি তোমাকে বলতে চাই যে ও আচ্ছা, আরেকটা কথা, সরি, রড্রি, পেনাল্টি শুট রড্রি, নিয়ে, হ্যাঁ, আর বার্নার্ডো সিলভা এবং রড্রি, হ্যাঁ এই রড্রি। দুইটা আর কি। সো আমি এখানে রড্রি নিয়ে, সো রড্রি ম্যাচে অসাধারণ খেলেছে আমার যেমন মনে হয়। রড্রির যে পাস একুরেসি, রড্রির যে বল হোল্ড করে রাখা, এটা রড্রির পুরা সিজনে, আগের সিজনে এরকম চলতে আছে। রড্রিকে না নতুন কিছু বলার নেই, কিন্তু রড্রিকে আমি একটা জিনিস বলতে চাই যে আমার যতটুকু মনে হয় রড্রিকে দেওয়া উচিত ছিল পেনাল্টিটা, হ্যাঁ। জুনিয়র আলভারেজ দিয়েছে ঠিক আছে, হ্যাঁ, কিন্তু পরে যে আমার যেটুকু মনে হয় কোভাচিচ যেটা দিয়েছে, এটা কোভাচিচ আর হ্যাঁ, ইয়ের বদলে বার্নার্ডো সিলভা বদলে রড্রিকে দেওয়া উচিত ছিল। কারণ রড্রি খুবই এক্সপিরিয়েন্স, এবং রড্রির যে সে মাইন্ড গেমটা এবং আইকিউ গেমটা খেলতে পারে। কিন্তু আমি যদি এখানে আরেকটা কথা বলি, আমার রড্রির কেসটা কি মনে হচ্ছে 2022 সালের বিশ্বকাপ ব্রাজিলের মতো, হ্যাঁ। কারণ দেখেন নেইমারকে কিন্তু দেওয়া উচিত ছিল, তারা নেইমারকে না দিয়ে ফার্স্টই রড্রিগো দিচ্ছে, সে একজন তরুণ প্লেয়ার, সেভাবে এই মুভমেন্টে পেশেন্টটা হয়তো সে ধরতে পারেনি বা ই করতে পারেনি। আমারও সেই মনে হয় যে কোভাচিচকে না দিয়ে বা বার্নার্ডো সিলভারকে না দিয়ে রড্রিকে দেওয়া উচিত। আর পেনাল্টি শুটআউট যদি বলি, অ্যালিসন, সরি, এডারসন ভালো করেছেন, এডারসন খারাপ করেন, এডারসন একটা ফিরিয়েছেন, নিজে একটা গোলও করে, পেনাল্টি শুটআউটে গোলও করেছেন। এরপরে লুনেন কিন্তু অসাধারণ খেলেছেন পেনাল্টি শুটআউটে, পেনাল্টি শুট দুইটা সেভ করেছেন, লুনেনের কারণে মূলত জিতা মাদ্রিদের। এবং আমি যদি এখানে আরেকটা বলি বার্নার্ডো সিলভাকে নিয়ে, আমার যতটুকু মনে হয় 2022 সালে যেটা হয়েছিল বার্নার্ডো মানে আর্জেন্টিনার সাথে, যে মার্টিনেজ দিবালাকে বলেছিল যে মাঝখানে মারতে, কারণ যে গোল সে যখন আগে ফিরাবে দ্বিতীয় গোলকিপারের থাকে, অপোনেন্ট গোলকিপারের তখন প্রেশার থাকবে, তো এই প্রেশারের কারণে সে অবশ্যই ডাইভ দিবে। তো এই বিষয়গুলো নিয়ে সে বলেছিল মাঝখানে মারতে, আমার যতটুকু মনে হয় এটা আগের থেকে প্ল্যান করা ছিল এইভাবেই। সো বার্নার্ডো সিলভা ওই হিসাবে মারেছে, এখন সে খুব আস্তে, এটা হয়ে গেছে।
তো আমার এগুলো চাচ্ছু, তোমার কাছে আমার প্রশ্ন যে তোমার কি মনে হয় যে ডকুর এখানে ইম্প্যাক্টটা কতটুকু? আমি তার আগে একটা বলতে চাই জিনিস, স্পেন এবং ব্রাজিলের একটা প্রীতি ম্যাচ হয়েছিল, ওইখানে দুইটা পেনাল্টি কিন্তু রড্রি নিছিল এবং দুইটাই কিন্তু অসাধারণ পেনাল্টি নিছিল, সে দুইটাই কিন্তু সে গোলে কনভার্ট করছিল। তো এইখানে কিন্তু একটা ফ্যাক্ট ছিল আসলে, এখন আমি জানি না হয়তো বা পেপ গার্দিওলা তো অবশ্যই আমাদের থেকে অনেক ভালো জানেন, ঠিক আছে, কেন তাকে নেওয়া হয়নি, ঠিক আছে। আচ্ছা, তোমার প্রশ্নটা হচ্ছে কাকে নিয়ে? ডকুকে নিয়ে। আচ্ছা, আমি ডকু। জানি ডকু খুব কম হ্যাঁ। এক্সপেরিয়েন্স দিয়েছে, তারপরও 70 মিনিটস পর্যন্ত গ্রিলিশকে কিন্তু কারোহাল একেবারে বোতলবন্দি করে রাখছিল, হ্যাঁ, একদম টোটালি, ঠিক আছে। কিন্তু ডকু নামার পর দেখছো খেলাটা কিন্তু পুরোপুরি একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ নিয়েছে, বিশেষ করে লেফট সাইড দিয়ে। হ্যাঁ। এবং সে কিন্তু অ্যাসিস্টটাও করছে ডি ব্রুয়নেকে, হ্যাঁ। ঠিক আছে, এবং সে বারবার থ্রেট করতেছিল ওই সাইডটা। হ্যাঁ, ওর যে মিসটা হলো ওইটা হ্যাঁ। ওইটা কিন্তু গোল দিতে পারতো। ওইটাও গোল হয়ে যেতে পারতো, ঠিক আছে। ডি ব্রুয়নের যে দুটো চান্স ছিল চাচ্চু, আমি যদি বলি মানে আর কি, একটা হচ্ছে সেভ হয়েছে, লুনিন সেভ করছে, দুর্দান্ত সেভ করছে, আরেকটা হচ্ছে ডি ব্রুয়নে যে অ্যাঙ্গেল থেকে অলওয়েজ গোল দেয় সেই জায়গাতেই সে বল পাইছিল, জোনেই বল পাইছিল, বাট আনফরচুনেটলি ইটস এ ফুটবল গেম, ঠিক আছে, ইটস এ পার্ট অফ এ গেম, ঠিক আছে, সবকিছুই সম্ভব, ঠিক আছে। বাট আমি অলওয়েজ দেখছি ডি ব্রুয়নে ওই ধরনের জোন থেকে গোল কনভার্ট করে, হয়তো বা প্রেশার ছিল ডি ব্রুয়নে, কিনে বলার তো কিছু নাই, সে তো কামব্যাক করাইছে, সবকিছুই করাইছে আসলে। মানে যেটা মেন কথা যে গ্রিলিশের বদলে তোমার প্রশ্ন হচ্ছে ডোকু, হ্যাঁ ডোকুর ইম্প্যাক্ট ছিল এখানে অনেক বেশি, ঠিক আছে। ডোকু যদি আরেকটু আগে নামতে পারতো, হয়তো বা 70 মিনিটস না 50 মিনিটসের পর বা 60 মিনিটস, তাহলে হয়তো বা গেমটা ম্যানচেস্টার সিটি আরেকটু ভালো কন্ট্রোল করতে পারতো, আরো কিছু চান্স ক্রিয়েট করতে পারতো সে লেফট সাইড দিয়ে, ঠিক আছে। এই ছিল মানে মোটামুটি ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদের অ্যানালাইসিস। আমাদের আজকের অ্যানালাইসিস এই দুই দল নিয়ে আপনারা কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো, ঠিক আছে, এবং আপনারা বলবেন। এবং আগামী আমাদের 30 তারিখে মনে হয় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল, ঠিক না, ওটা নিয়েও আমরা রিভিউ করব, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদও রিভিউ করব, ঠিক আছে। এই ছিল আমাদের আজকে চাচা ভাতিজার টপিক। থ্যাংক ইউ। তো আমি আমার তরফ থেকে শেষ করে ফেলবো ভিডিওটা। যদি আপনারা আমাদের ভিডিও, আমরা তো কখনো বলি না, তাও বলে দিলাম, যদি আপনারা দেখেন ভালো লাগে আপনারা লাইক, ফলো বা সাবস্ক্রাইব করবেন। আর আমরা এলে ক্লাসিকো নিয়ে কালকে ভিডিওটা চলে আসবে ইনশাল্লাহ। সো এগুলি ছিল আমার এবং মাদ্রিদ এবং ম্যান সিটি নিয়ে